বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের কবিতা, যেটা হলো মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা। দেখো, এই কবিতা শুধুমাত্র একটা কবিতা নয়, এই কবিতা হলো একটা দলিল, একটা বন্ধুত্বের দলিল। এই কবিতাটা হলো একটা সাহিত্যের দলিল। বাংলা সাহিত্য বিন্যাস কোন পর্যায়ে যেতে পারে তার একটা রূপরেখা হলো এই কবিতা। এই কবিতা আমাদের প্রকৃতপক্ষে বুঝতে গেলে এর ঘটনা পরম্পরা বিশ্লেষণ করাটা আবশ্যিক। কেন? কারণ হঠাৎ করে একজন বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত লিখছেন আরও একজন বিখ্যাত সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। কি এমন হঠাৎ করে হলো, তাদের ভেতরে এত গভীর সম্পর্ক কিভাবে হলো, সেটা আমার যেমন জানার দরকার, তার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার দরকার। যে এই যে কবিতাটা, যেহেতু তার উদ্দেশ্য করেই লেখা, আমরা নামকরণ দেখেই বুঝতে পারছি, তো কেন তিনি লিখলেন এবং কিভাবে তিনি লিখলেন, কোন সাহিত্য ভেদ করলেন তিনি এই লেখার মধ্যে দিয়ে, অর্থাৎ কোন রীতি তিনি ব্যবহার করলেন, তার যাবতীয় ব্যাখ্যাতে যাব। এই কারণে আমি বলবো, যাদের হাতে সময় নেই তারা আমার ভিডিও দেখতে এসো না। আর যারা মনে করো যে প্রকৃতপক্ষে এই কবিতার ভাববস্তু সহ সামগ্রিক বিচার বিশ্লেষণ বোঝার ক্ষমতা তোমার আছে এবং প্রত্যেকটা বিষয়কে নিখুঁতভাবে বুঝে নিতে চাও, তাহলে সময় করে কিন্তু তোমাকে এই কবিতাটা দেখতে হবে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটে মনে হয় এই কবিতা শেষ হবে না। কারণ এই কবিতার যে মূল ব্যাখ্যা শুরু করতেই মোটামুটি 10-15 মিনিটের ওপরে আমার যাবে, এটা আমি প্রথমেই বলে রাখছি। ধৈর্য ধরে ছাত্রের মতো করে শেখার ইচ্ছা নিয়ে যদি এই ক্লাস করতে পারো, এটুকু নিশ্চিত থাকতে পারো, এই কবিতা থেকে তুমি যা শিখবে তুমি আরও 1000 জনকে শেখাতে পারবে। আর একটা কথা বলবো, এই কবিতা বোঝাতে গিয়ে বা বোঝানোর জন্য আমি সরাসরি তোমাদের বোঝাবো না, একদম খাতা কলমে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাবো। কারণ আমার বোঝানোটা হওয়া উচিত তোমার জন্য, তুমি যাতে একদম বোর্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে আমি বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভালো লাগবে। তবে শুধু একটাই কথা, মন দিয়ে সামগ্রিক অংশ ফার্স্ট টু লাস্ট আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, আমি যতটুকু তথ্য তোমাদের সামনে পরিবেশন করছি, প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু প্রশ্ন আকারে তোমার আসতে পারে। শুধু দেখবে আর বুঝবে আর মনে রাখার চেষ্টা করবে। প্রয়োজনে একটা খাতা নিয়েও বসতে পারো, আমি যে কথাগুলো বলছি সেগুলো নোটস করেও নিতে পারো, কারণ সেই কথাগুলোই হলো তোমার প্রশ্ন। কারণ এখান থেকে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসবে, আর সেই প্রশ্নকে ক্র্যাক করতে হলে আমি যে কথাগুলো বলবো, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কবিতার লাইন ভিত্তিক, ছন্দভিত্তিক, পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা যেটা তোমাকে আমি তুলে ধরবো, সেটা কিন্তু জানতেই হবে। তো চলো আমরা চলে যাই মূল আলোচনা প্রসঙ্গে। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব, যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই কবিতার সার্বিক বিশ্লেষণ কিন্তু আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি। তো একদম প্রথমেই আমরা যে বিষয়টা জানবো, যে আমরা আজকের এই আলোচনায় কি কি বিষয় জানবো, একদম আমি পুরো তোমাদের জন্য লিস্ট করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে, প্রথম যে বিষয়টা আমাদের জানা অবশ্যই দরকার, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে এবং মাইকেল মধুসূদন দত্তও বা কে। অর্থাৎ আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার নাম এবং মাইকেল মধুসূদন দত্ত, এই দুইজনের ব্যক্তি পরিচয় না জানলে এই কবিতার মর্মার্থ বোঝা কিন্তু অসম্ভব। 3 নম্বর বিষয় যেটা জানবো, দুজনের সম্পর্ক কিভাবে, অর্থাৎ এই যে দুজন, মানে মাইকেল মধুসূদন দত্ত একজন বিখ্যাত কবি, নাট্যকার বা অমৃতাক্ষর ছন্দের রচয়িতা, সে এক বিরাট ব্যক্তিত্ব। আর তার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনিও ছিলেন একজন ভীষণ বড় ব্যক্তিত্ব। তোমরা জানো যে বাংলা সাহিত্য বিকাশের ক্ষেত্রে যার অবদান সব থেকে বেশি, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই দুজনের ভেতরে এত গভীর সম্পর্ক তৈরি হলো, যাতে করে মাইকেল মধুসূদন দত্ত তাকে নিয়ে লিখছেন, এটা কিভাবে সম্ভব, বা কেন তাদের ভেতরে এরকম সম্পর্ক তৈরি হলো যে একজন আরেকজনকে উদ্দেশ্য করে এরকম এক বিখ্যাত চতুষ্পদী কবিতা লিখে ফেললেন, সে বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। 3 নম্বর যে বিষয়, বা নেক্সট আমরা যে বিষয়ে জানবো, 4 নম্বর বিষয়, যে কেন লিখলেন এই কবিতা।
নেক্সট যেটা জানবো, এই যে কবিতাটা আমরা পড়বো, এই কবিতাটা স্বাভাবিকভাবে আমরা সবাই শুনেছি সনেট। তো এই কবিতাটার ধরনটা কেমন, বা এই যে সনেট সেই জিনিসটা কি, কবিতায় ছন্দের প্রয়োগ বা এইখানে কি কিভাবে কবিতাটা লেখা হয়েছে, কোন প্যাটার্ন বা বাংলার যে সাহিত্য সেই সাহিত্যের কোন নিয়মে বা কোন রীতি অনুসরণ করে এই কবিতা তৈরি হয়েছে। নেক্সট যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে এই কবিতার ব্যাখ্যা। স্বাভাবিকভাবে এই যে কবিতাটা রয়েছে প্রত্যেকটা অক্ষর ধরে ধরে তোমাদের সামনে ডিটেলস আকারে তুলে ধরবো। নেক্সট আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে ছোট্ট একটু আলোচনা করার মধ্য দিয়ে আমরা এই কবিতাটা শেষ করব। অর্থাৎ সামগ্রিক বিচারে কিন্তু তোমরা একটা জিনিস বুঝতেই পারছো যে আমাদের এই কবিতাটার ভেতরে অনেক অনেক জিনিস জানার আছে, এবং সেই জিনিসগুলোকে আমাকে সঠিকভাবে বুঝে নিয়ে তারপরে সামনের দিকে এগোতে হবে। কারণ আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবে, এবং ভেতরের যে ছোট ছোট অংশ আছে সেই ছোট ছোট অংশগুলোকে যদি আমরা প্রকৃতপক্ষে না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক অজানা তথ্য থেকে যাবে, এবং সেখান থেকেই আমাদের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। নেক্সট চলে যাব তার পরবর্তী বিষয়। তাহলে আমাদের প্রথম জানার বিষয় কী ছিল, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটাকে আমি কিছু কথা তোমাদের সামনে নোটস করে নিয়েছি। কেন নোটস করে নিয়েছি? কারণ এই কথাগুলোই কিন্তু বাস্তবিক প্রশ্ন এবং তার উত্তর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার জন্ম 1820 সালের 26শে সেপ্টেম্বর এবং মৃত্যু 1891 সালের 29শে জুলাই। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাসাগরটা কিন্তু তাকে উপাধি দিয়েছিল সংস্কৃত কলেজ থেকে 1839 সালে। কিন্তু এই ঈশ্বরচন্দ্র, যার প্রকৃত নাম কি ছিল, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে কিন্তু বাংলা গদ্যের জনক বলা হয়, এবং মনে রাখবে বাংলায় যে বিরাম চিহ্নের প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার কিন্তু এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই করেছিলেন। যদিও মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্বাক্ষর করতেন সেই স্বাক্ষরে তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে তিনি স্বাক্ষর করতেন। আর এই যে বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা যাকে বলছি, এই বিদ্যাসাগর উপাধি কিন্তু তাকে সংস্কৃত কলেজ থেকে দেওয়া হয় এবং 1839 সালে, এবং তার বিখ্যাত কিছু কিছু গ্রন্থ আছে যার মধ্যে বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা, আখ্যান মঞ্জুরি ইত্যাদি আরও অসংখ্য রয়েছে। আমি জাস্ট 4-5টা লিখেছি। তো এই হলো বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর সঙ্গে আরও অনেক অনেক তথ্য আছে, সেটুকু অতটা আমার জানার দরকার নেই। যেটুকু আমার না জানলে নয়, আমি জাস্ট সেটুকুই তোমাদের সামনে শেয়ার করছি। তো এই বেসিক জ্ঞানটুকু কিন্তু আমরা বুঝতে পারি, এবং এর মধ্যে থেকে আমরা এটুকু বুঝতে পারি যে তিনি কি ছিলেন সাহিত্য জগতে। সমাজ সংস্কারকের দিক থেকে তো তার ভূমিকা অগ্রগণ্য, সে আমরা জানি, বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে, কিন্তু সাহিত্য ক্ষেত্রে কিন্তু এই যেটুকু আমি বললাম এটুকু ছাড়াও কিন্তু আরও অসংখ্য রয়েছে। তার মানে কণা মাত্র আমি জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করলাম। নেক্সট আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, যাকে আমরা মধুকবি বলে ডাকি। তো সেই মাইকেল মধুসূদন দত্ত, তার সম্পর্কে ছোট্ট একটু তথ্য। প্রথম, জন্ম, তিনি 1824 সালের 25শে জানুয়ারি তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। মৃত্যু 1873 সালের 29শে জুন। আচ্ছা, তিনি কিন্তু প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক, এবং বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম রচয়িতা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, মাইকেল মধুসূদন দত্ত আমরা বুঝতেই পারছি, মধুসূদন একজন বাঙালি নাম, আর মাইকেল সাধারণভাবে খ্রিস্টান দের নামের সঙ্গে যুক্ত থাকে। তো এই মাইকেল শব্দটা তার নামের সঙ্গে কিভাবে যুক্ত হলো, এটাও একটা তথ্যভিত্তিক। 9 ফেব্রুয়ারি 1843 সালে 19 বছর বয়সে ওল্ড মিশন চার্চে পাদ্রি ডিলট্রির কাছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তিনি। তাহলে কি বললাম, 9 ফেব্রুয়ারি 1843 সালে 19 বছর বয়সে ওল্ড মিশন চার্চে পাদ্রি ডিলট্রির কাছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এদিন থেকে তার নামের আগে মাইকেল শব্দটি যোগ হয়। তাহলে তার নামের আগে মাইকেল শব্দটি কেন যোগ হলো, বা মধুসূদন দত্ত কিভাবে মাইকেল মধুসূদন দত্ত হলেন, সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারপর থেকেই তার নামের আগে মাইকেল শব্দটি যোগ হয়েছিল। সেটা হয়েছিল 1843 সালের 9 ফেব্রুয়ারি, মাত্র 19 বছর বয়সেই কিন্তু তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট, তার প্রথম প্রকাশিত গ্রন্থ যেটা হচ্ছে 1849 সালে বের হয়েছিল, দ্য ক্যাপটিভ লেডি। ঠিক আছে। আর বাংলা ভাষায় প্রথম সনেট, যেটা আমরা বঙ্গভাষা নামে পরিচিত, তার কিন্তু প্রথম যে নামটা ছিল সেটা হচ্ছে কবি মাতৃভাষা, যেটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তাহলে স্বাভাবিকভাবে আমরা এই যে দুজন ব্যক্তির পরিচয় পেলাম, একজন পেলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর একজন পেলাম মাইকেল মধুসূদন দত্ত। তো এই বেসিক আইডিয়াটুকু তো আমাদের জানা দরকার, কারণ আমাদের মাইকেল মধুসূদন দত্ত আমাদের এই কবিতার লেখক, অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আমার এই কবিতা লেখা। এবার যেটা তার নেক্সট স্টেপ আমরা জানবো এই দুজনের সম্পর্কটা কেমন ছিল, বা কেন এই কবিতাটা লেখা। দেখো,
আমি তোমাদের জন্য একটা চার্টের ব্যবস্থা করেছি। আমি প্রথমেই বলে নিয়েছি যে আমি একটু অন্যরকমভাবে তোমাদের বোঝাতে চাইছি, যাতে করে তোমাদের ভেতরে কোনো ঘাটতি না থাকে এবং তোমরা বিষয়গুলো পরিষ্কার বুঝতে পারো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর মাইকেল মধুসূদন দত্ত, প্রথমেই বলবো এই দুজন ব্যক্তি ছিল দুরকম টাইপসের লোক। তাদের ভেতরে মানে কোনো রকম গুড রিলেশন ছিল না, পরিষ্কার কথায়। অর্থাৎ দুজনের কেউ কাউকে পছন্দ করতেন না। ওকে, এমনকি এই মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ইয়ার্কি করে বা একটু মানে কি বলবো অন্যরকমভাবে বলতেন টুলো পণ্ডিত। মানে আমরা যেমন কাউকে একটু অবজ্ঞা স্বরে বলি না, সেরকমভাবে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে টুলো পণ্ডিত বলে ডাকতেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, উভয়ের মধ্যে সম্পর্ক ছিলও ভালো এবং শ্রদ্ধাশীল ছিলেন। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কৃতিত্ব, সেই কৃতিত্বটাকে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কখনো অস্বীকার করেননি। তিনি সবসময় তাকে সাপোর্ট করেছেন এবং খুবই শ্রদ্ধাশীল ছিলেন। আচ্ছা, আবার অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আবার মাইকেল মধুসূদন দত্তকে কিন্তু খুব ব্যঙ্গ করতেন তার অমৃতাক্ষর ছন্দ নিয়ে। ঠিক আছে, নেক্সট টাইম পরবর্তী সময়ে 1856 খ্রিস্টাব্দে প্রথম তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্ত বের করেন 1856 সালে, তিলোত্তমা সম্ভব কাব্য। ওকে, যখন এই কাব্যটা মাইকেল মধুসূদন দত্ত বের করলেন তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাভাবিকভাবে সেটা দেখলেন। দেখার পরেই না অটোমেটিক মাইকেল মধুসূদন দত্তের প্রতি একটা আলাদা ফিলিংস বা একটা আলাদা সাহিত্যিক ভালোবাসা কিন্তু এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদনের মধ্যে গড়ে উঠল। ঠিক আছে, তারপর যথারীতি যখন তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ বের করলেন, তাহলে প্রথম মাইকেল মধুসূদন দত্তের প্রতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভালোবাসা বা ভালো লাগা কিন্তু তৈরি হলো, যে না, লোকটার ভেতরে কোয়ালিটি আছে, সে সত্যিই খুব ভালো সাহিত্য রচনা করে, তার ভেতরে একটা আলাদা প্রতিভা আছে। ঠিক আছে, এই যে ভালো লাগা কিন্তু শুরু হলো দুজনের মধ্যে। নেক্সট টাইম তারপরেই যথারীতি 1861 সালে মেঘনাদবধ কাব্যগ্রন্থ, যেটা একটা কালজয়ী কাব্যগ্রন্থ তোমরা জানো, এটা লেখা হলো। এবং এই মেঘনাদবধ কাব্যগ্রন্থের পর স্বাভাবিকভাবে মাইকেল মধুসূদন দত্ত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্ক বিভৎস ভালো তৈরি হলো, বিভৎস ভালো, মানে যা বলার কথা নেই, মানে খুব গুড রিলেশন। নেক্সট টাইম বীরাঙ্গনাতে 1862 সালে বীরাঙ্গনা বের করলেন মাইকেল মধুসূদন দত্ত, বীরাঙ্গনা কাব্যগ্রন্থ। সেও আর এক বিখ্যাত কাব্যগ্রন্থ। মেঘনাদবধ যেমন রামায়ণের একটা বিপরীতধর্মী লেখা, আর বীরাঙ্গনা কিন্তু মহাভারতের বিপরীতধর্মী লেখা। জাস্ট তোমাদের এটুকু বলে 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 রাখি। এবং মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান জানানোর জন্য উৎসর্গপত্রে বিদ্যাসাগরের নাম লিখলেন। উৎসর্গপত্র মানে তোমরা বিভিন্ন যে উপন্যাসগুলো পড়েছো বা কাব্যগ্রন্থগুলো পড়েছো, দেখবে প্রথম পৃষ্ঠার পরবর্তী পৃষ্ঠায় লেখে উৎসর্গ, যে বাবা মাকে উৎসর্গ করলাম বা একে উৎসর্গ করলাম। ঠিক এরকমভাবে তিনি কিন্তু লিখেছিলেন বিদ্যাসাগরের নাম। তো সেক্ষেত্রেও কিন্তু তাকে একটা আলাদা সম্মান দেওয়া হয়। এক্ষেত্রে উৎসর্গ করলে কি হয়, অ্যাকচুয়ালি একটা আলাদা সম্মান তাকে দেওয়া হয়। তো স্বাভাবিক ব্যাপার, এরকমভাবে চলতে লাগলো। নেক্সট টাইম মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ব্যারিস্টারি পড়তে যেতে চেয়েছিলেন বিলেতে। কারণ এর পেছনেও অনেক কারণ আছে। কারণ সে যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল তখন কিন্তু তাকে হিন্দু কলেজে সে পড়াশোনা করতো, তারপর সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়, কারণ হিন্দু কলেজে খ্রিস্টানদের পড়ানো হবে না। সেখানে অনেক অনেক গল্প আছে, আমি সে গল্পে আর যাচ্ছি না। তো যাই হোক, নেক্সট টাইম এই বিলেতে ব্যারিস্টারি পড়তে যাওয়ার জন্যও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে রাজি করায়, যে যাও, তুমি যাও, আমরা তোমার সঙ্গে আছি। এবং একটা গুড সাপোর্ট কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে দেয়। নেক্সট টাইম বিলেতে ডাক্তারি পড়তে যাওয়ার জন্য রাজি করায় এবং সেখানে ইংরেজি সাহিত্য চর্চা করে কিন্তু ব্যর্থ হন। কারণ সেই সময় কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ভেবেছিলেন যে আমি ওখানে গিয়ে ইংরেজি সাহিত্য মানে বাংলা সাহিত্য তেমন খুব বেশি নেই, মানে কি বলবো, লাভবান হওয়া সম্ভব না, যে কারণে আমি ওখানে ইংরেজি সাহিত্য রচনা করব। কিন্তু সেটা কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন, সেটা কিন্তু তিনি পারেননি। একটু গল্প এখানে আলোচনা করার দরকার। যখন তিনি তার নিজের পৈতৃক সম্পত্তি রেখে, তিনি কিন্তু জমিদার বংশের সন্তান, যখন তিনি পৈতৃক সম্পত্তি রেখে যখন তিনি ইয়েতে যাচ্ছেন, ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন বিলেতে, তখন তিনি তার সমস্ত সহায় সম্পত্তি যা আছে তা মহাদেব চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তিকে দেখভালের জন্য দিয়ে যান। এবং মহাদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হয় যে 4 কিস্তিতে টাকা দেবে তাকে, এবং প্রত্যেক মাসে বাড়িতে সে 150 টাকা করে দেবে। তৎকালীন সময় 150 টাকা মানে কিন্তু বিশাল ব্যাপার। কিন্তু এই টাকা মহাদেব চট্টোপাধ্যায় কিন্তু দেয় না। তাহলে এই টাকা যখন মহাদেব চট্টোপাধ্যায় দেয় না, তখন কিন্তু স্বাভাবিকভাবে মাইকেল মধুসূদন দত্ত বিলেতে পড়াশোনার জন্য রয়েছে। কিছুদিন পর টাকা বন্ধ করে দিয়েছে, মানে বাড়িতেও একটা হাহাকার অবস্থা। তখনই বাড়ির লোকজন কোথায় চলে যায়, লন্ডনে চলে যায়। কথাটা ভালো করে বোঝো, এই মানে একদম কাছে, মাইকেল মধুসূদন দত্তের কাছে। এবং লন্ডনে তখন খরচ চালানো খুবই দুষ্কর, কারণ এদিকের টাকাও বন্ধ, এদিকের টাকাও বন্ধ। তখন তারা খরচ কমানোর জন্য ফ্রান্সে চলে যায়। ঠিক আছে, এইবার ফ্রান্সে বসে কিন্তু সে তার লেখাগুলো লেখে। বিশেষ করে এই যে সে ফ্রান্সে থাকলেও সে কিন্তু এই যে বাংলা ভাষায় যে কবিতা চর্চা করছে, সমস্ত কিছু কিন্তু তার এখানে বসেই চলছে, ফ্রান্সে বসেই চলছে। এরপর যথারীতি 1964 সালের 2 জুন
তখন চিঠি পাঠায়। এবার এর মধ্যে আরও গল্প আছে, সে শুধুমাত্র যে তার এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে টাকার জন্য চিঠি পাঠিয়েছিল সেটা না, তারা অনেক বন্ধুবান্ধবকেও কিন্তু চিঠি পাঠিয়েছিল, কিন্তু কেউ কোনো সদুত্তর পায়নি। নেক্সট টাইম 1964 খ্রিস্টাব্দের 2 জুন, ঠিক আছে, তাকে কিন্তু চিঠি করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি করে মাইকেল মধুসূদন দত্ত। তারপর 9 জুন চিঠি করে, 18 জুন চিঠি করে, কিন্তু যাই হোক, যেটা স্বাভাবিক ব্যাপার কথা, 8ই আগস্ট, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদনের কাছে 1,500 টাকা পাঠায়। কথাটা বুঝবে। এবং এভাবে চলতে থাকে। তবে এরকমভাবে কিন্তু মাঝে মাঝে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে টাকা পাঠাতেন। এমনকি আমি নোটস করিনি, শেষের দিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জমি জমা থেকে 12,000 টাকা, ওটা 12,000 টাকাও কিন্তু লাস্ট পর্যন্ত পাঠিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমার মাইকেল মধুসূদন দত্তকে, তার জমি জমা থেকেই। তো সেটা কিন্তু সে বিশাল বড় উপকার পেয়েছিল। এবং আরেকটা কথা বলে রাখি, এই সময় এই যে 1,500 টাকা, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। মানে আমাদের এখনকার 1,500 টাকার মতো কিন্তু নয়, সেটা ভাবলে কিন্তু হবে না। এবার ঘটনাটা দেখো কোন রকম, মানে এই জায়গাটায় ট্র্যাজেডি আসছে যে বিদ্যাসাগর টাকা কিন্তু পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, যে না তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাতে ভালো করে ওখানে ব্যারিস্টারি শেষ করে আসতে পারে, সে যেন তার ওখানে কৃতকর্মগুলো করতে পারে। কিন্তু সমস্যাটা কোথায়, বিদ্যাসাগর টাকাটা পাবে কোথায়? বিদ্যাসাগরও কী করতো, তার বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে পাঠাতো। তার মানে বিষয়টা কেমন বোঝাচ্ছে, বিদ্যাসাগরের কাছে নিজের কাছে টাকা নেই, কিন্তু সে তার বন্ধুদের কাছে টাকা ধার নিয়ে সে মাইকেল মধুসূদন দত্তকে পাঠাচ্ছে। দেখো বন্ধুত্বের নজির দেখো। এমনকি কোন বন্ধু, যেমন অনুকূল মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র বিদ্যালঙ্কার, এরা ছিল তোমার বিদ্যাসাগরের বন্ধু, এদের কাছ থেকে টাকা চেয়ে কিন্তু পাঠিয়েছে কার কাছে, না মাইকেল মধুসূদন দত্তর কাছে। কেন? যাতে তার ব্যারিস্টারি পড়া সুসম্পন্ন হয়, তার পরিবারটা সচ্ছল অবস্থায় আসে। এমনকি শেষ পর্যন্ত তোমরা জানলে অবাক হয়ে যাবে, তার যে সংস্কৃত প্রেস ডিপোজিটরি ছিল, এবং মানে একটা ভালো প্রেস ছিল, সেই প্রেস বিক্রি করে তার বন্ধুদের টাকা শোধায়। মানে কেমন একটা, মানে বন্ধুর জন্য ধার করেছে বন্ধুদের কাছ থেকে, এবং নিজের প্রেস বিক্রি করে সেই ধার সে শোধ করেছে বিদ্যাসাগর। বোঝো তাহলে কেমন অবস্থা। এই হলো বন্ধুত্বের নিদর্শন। এবং এই সময় এই বিদ্যাসাগর যদি তাকে সাহায্য না করতেন মাইকেল মধুসূদন দত্তকে, তাহলে কিন্তু আজকে মাইকেল মধুসূদন দত্ত হতেন না। কারণ তার যে অবদান তার সাংসারিক পেছনে, কারণ সে ছিল জমিদার বংশের সন্তান এবং সে প্রচুর পরিমাণে খরচ করতো, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এই যে উপকার বা এই যে ঋণ, সেই ঋণ কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ভোলেননি। এবং তার যে বন্ধুত্বের এই অনুপ্রেরণা, বিদ্যাসাগরের যে তাকে এই এত ভালোবাসা, তার জন্য এত কিছু করা, এই অনুপ্রেরণাতেই কিন্তু এই কবিতার রচনা। অর্থাৎ আমরা যে কবিতাটা পড়ব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত, মানে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু এই মূল কবিতার উৎস বা এই মূল কবিতার জন্ম হয়েছে। তা কেন শ্রদ্ধা জানাবে, তারই একটা ব্যাখ্যা কিন্তু আমি ছোট্ট করে দিলাম, যে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিকভাবে তাকে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করেছিল এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে কারণে আজ মাইকেল মধুসূদন দত্ত নামে খ্যাতি লাভ করেছে। আর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেষ পর্যন্ত ব্যারিস্টারি পাশ করেও আসতে পড়েছিল, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত শেষ পর্যন্ত ব্যারিস্টারি পাশ করে ফিরেছিল। তারও যদি কারো সবথেকে বেশি অবদান থাকে, তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বুঝতেই পারছো, নিজের জীবনে যার অবদান এত কিছু, তাকে নিয়ে তো স্বাভাবিকভাবে এমন কিছু দেওয়া উচিত যা বিশ্বের দরবারে ইতিহাস হয়ে থাকবে। এই হলো আমাদের সেই ইতিহাসের দলিল। আশা করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্তের যে গভীর সম্পর্ক, সেই সম্পর্কের কিছু অংশ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে কি, তাহলে এই কবিতা কেন লিখলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাইকেল মধুসূদন দত্তকে, এই বিষয়টা কিন্তু আমরা জানলাম। নেক্সট আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, আমরা এবার আমাদের কবিতায় প্রবেশ করব। এই যে কবিতাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত, আমরা সবার মুখে মুখে শুনি বা সবাই বলে যে এই কবিতাটাকে বলা হয় সনেট, তাই তো? সনেট বলা হয় এই কবিতাটাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি সনেট জিনিসটা কি, সনেট কি জিনিস, বা এই যে কবিতাটা, এই কবিতার মডেলটা কি? আচ্ছা, নেক্সট চলে আসো, আমরা এবার বুঝে নিই একটু সনেট জিনিসটা কি। বেশ, এবার আসছি আমরা সনেটের বিষয়টাতে। তাহলে প্রথম শুরু করি সনেট। দেখো এই যে সনেট শব্দটা, এই সনেট শব্দটা মধ্যযুগে ব্যবহার করা হয়, মধ্যযুগে। এই যে সনেট শব্দটা, এই শব্দটা কিন্তু একটা ইতালীয় শব্দ, ঠিক আছে? দেখো প্রত্যেকটা কিন্তু শব্দ কিন্তু শটের জন্য। এই যে সনেট, এই সনেটটা শব্দর অর্থ হলো মৃদুধ্বনি, আর এই সনেটকেই আমরা বাংলায় বলি চতুর্দশপদী কবিতা। বোঝা গেল?
এই যে সনেট, অ্যাকচুয়ালি এই সনেটের যে সৃষ্টি বা যাকে সনেট যে প্রথম তৈরি করেছিল সে ছিল কিন্তু পেত্রাক, মনে থাকবে। আর বাংলায় স্বাভাবিকভাবে এই পেত্রাকীয় ভঙ্গিমায় যিনি সনেট লিখেছিলেন তার নাম মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ বাংলায় যে সনেটের স্রষ্টা তিনি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। এবং ফার্স্ট কোনটা লিখেছিল আমি একটু আগেও বলেছি, অমৃতাকার ছন্দে কবি মাতৃভাষা, যেটা বঙ্গভাষা নামে পরিচিত হয়েছিল। এবং তিনি যে এই যে কবিতাগুলো লিখেছেন বা সনেটগুলো লিখেছেন এক্ষেত্রে কিন্তু এই যে পেত্রাকীয় রীতি অনুসরণ করেন, অর্থাৎ পেত্রাক যে রীতিতে কবিতা লিখতেন ঠিক সেই রীতি অনুসরণ করেই কিন্তু তিনি এই কবিতাটা লেখেন। আরও একটা কথা মনে রাখবে, এই যে সনেট এটা কিন্তু প্রকৃতপক্ষে একটা গীতি কবিতা, ঠিক আছে। এই যে কবিতাটা এগুলোকে একটু প্রকৃতপক্ষে গীতি কবিতাও বলা হয়ে থাকে। নেক্সট এবার আসবো আমরা তাহলে সনেট কি তার সম্পর্কে কিন্তু কিছু তথ্য কিন্তু আমরা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জেনে নিলাম, প্রত্যেকটা তথ্যই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের এই কবিতার গঠন প্রণালী বা আমাদের এই কবিতার গঠনটা কেমন রয়েছে। দেখো এই যে সনেট, তাই তো, এই সনেটের দুটো অংশ আছে, আমি তোমাদের বুঝিয়ে দেবো, যাকে বলা হয় অষ্টক এবং শতক। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক এবং শেষের 6 লাইনকে বলা হয় শতক। দেখো আমাদের এই কবিতায় প্রথম 8 লাইন অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত যে অংশটা রয়েছে এই অংশটাকে বলা হয় অষ্টক, এবং নিচের দিকে 6 লাইন দেখো 1 2 3 4 5 6 এই অংশটাকে বলা হয় শতক। তাহলে সনেটের দুটো অংশ কি কি, একটা হচ্ছে অষ্টক এবং একটা হচ্ছে শতক। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, দ্বিতীয় 6 লাইনকে বলা হয় শতক। হলো, এইবার এই প্রথম 8 লাইনের মধ্যে প্রথম 4 লাইন দেখো, প্রথম 4 লাইনে একটা দাড়ি রয়েছে দেখতে পাচ্ছ। এই প্রথম 4 লাইন, কথাটা ভালোভাবে বুঝে নেবে, এই প্রথম 4 লাইনকে বলা হয় হচ্ছে প্রথম চতুষ্ক। এটাকে কি বলা হয়? প্রথম চতুষ্ক, মনে থাকবে, প্রথম চতুষ্ক। আর এই নিচের যে 4 লাইন এই 4 লাইনকে বলা হয় দ্বিতীয় চতুষ্ক, ঠিক আছে। কি বললাম? এই 4 লাইনকে, নিচের 4 লাইনকে বলা হয় দ্বিতীয় চতুষ্ক। খুব ভালো করে মনে রাখবে। দেখো আমি এমনভাবে চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার যাতে করে যেন এই কবিতার মধ্যে কোনো ঘাটতি না থাকে। আচ্ছা নেক্সট, এই যে নিচের যে অংশটুকু রয়েছে শতক, এই শতকের দুটো অংশ থাকে 3 লাইন করে, প্রথম 3 লাইন এবং দ্বিতীয় 3 লাইন। প্রথম 3 লাইনকে বলা হয় প্রথম ত্রিপাদিকা, প্রথম ত্রিপাদিকা, ঠিক আছে। আর দ্বিতীয় 3 লাইনকে বলা হয় দ্বিতীয় ত্রিপালিকা। কি বললাম? দ্বিতীয় ত্রিপালিকা, তাই তো। তাহলে দেখো প্রথম যে বিষয়টা জানবো, তাহলে প্রথম 8 লাইনকে বলা হচ্ছে অষ্টক, দ্বিতীয় 6 লাইনকে বলা হচ্ছে শতক। তার মধ্যে প্রথম 4 লাইনকে বলা হচ্ছে প্রথম চতুষ্ক, দ্বিতীয় 4 লাইনকে বলা হচ্ছে দ্বিতীয় চতুষ্ক। আর শতকের মধ্যে প্রথম 3 লাইনকে বলা হচ্ছে প্রথম ত্রিপাদিকা এবং দ্বিতীয় 3 লাইনকে বলা হচ্ছে দ্বিতীয় ত্রিপাদিকা। ওকে, এইবার এই যে অষ্টক অংশ, এই অংশে কি থাকে? এটা হচ্ছে কবির হৃদয়ে ভাবের ইঙ্গিত, একদম পরিষ্কারভাবে এই শব্দটাই মনে রেখো, কবির হৃদয়ে ভাবের ইঙ্গিত, ঠিক আছে। আর দ্বিতীয় অংশ কি? ভাব কল্পনার পরিণতি। বোঝা গেল কি বললাম? অর্থাৎ দুটো অংশে দুরকম ব্যাখ্যা থাকে। প্রথম অংশে কবি কি লিখছেন, তার হৃদয়ে কোন ভাব জাগ্রত হয়েছে সেই ভাবের ব্যাখ্যা তিনি করেন, এবং দ্বিতীয় অংশে সেই ভাবের পরিণতি বা তার সেই কল্পনার পরিণতি কি সেই অংশটা কিন্তু শতকে লেখা থাকে। বোঝা গেল এই বিষয়টা? এইটা কিন্তু খুব ভালো করে বুঝে রাখবে। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমরা তাহলে এই কবিতার এই মুখ্য বিষয় জানলাম। এবার আমাদের এই কবিতার যে প্যাটার্ন সেই প্যাটার্নটা একটু দেখে নিই, তারপরে আমরা আরও ডিটেলসে যাব। প্যাটার্নটা দেখো কি হয়েছে, আমরা যদি এই কবিতাটা দেখি, দেখো প্রথম লাইন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, দেখো দ্বিতীয় লাইনের সঙ্গে তার কিন্তু মিল নেই। এই যে তয়কার, দেখো বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনে দিনও যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে। তারপরে দেখো কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, আবার দেখো সেই জানে কত গুণ ধরে কত মতে। দেখো এখানেওতে 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 এখানেওতে, তার মানে কি প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, পঞ্চম লাইন, সপ্তম লাইন মিল, মানে তে 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 দেখতে পাচ্ছ? এটাই কিন্তু সনেটের বৈশিষ্ট্য, পৈত্রাকীয় রীতির বৈশিষ্ট্য। নেক্সট দেখো এখানে কি বলছে, দ্বিতীয় লাইনে মনে, চতুর্থ লাইনে কিরণে, ষষ্ঠ লাইনে চরণে এবং অষ্টম লাইনে সদনে। দেখো এখানেও নে 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 নে। তাহলে এই যে ছন্দ, এই যে রীতি, এই রীতি হচ্ছে পৈত্রাকীয় রীতি। এই যে তোমার চতুর্দশপতি কবিতার, এটাই কিন্তু একটা কারণের প্রত্যেকটা লাইনে 14টা করে পদ রয়েছে। দেখো
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইনেই কিন্তু 14টা করে পদ রয়েছে, এই জন্য একে বলা হয় চতুর্দশপদী কবিতা। এবং এই যে ছন্দ, এই ছন্দকে বলা হয় অমৃতাক্ষর ছন্দ। মনে থাকবে কি বললাম, খুব সুন্দর করে বুঝে নেবে কি বললাম, অমৃতাক্ষর ছন্দ। তাহলে এর লেখার প্যাটার্নটা এটা, নিচের দিকে দেখো শতকে ঠিক একইভাবে প্রথম লাইন, তারপরে যথারীতি তৃতীয় লাইন, তারপরে যথারীতি পঞ্চম লাইনের অন্তরে মিল, অর্থাৎ কিঙ্করি, ধরি, বনেশ্বরী। আর এদিকে দেখো আদরে, ভোরে, করে। তার মানে বুঝতে পেরেছো, মানে প্যাটার্নটা কেমন করেছে, প্যাটার্নটা হচ্ছে প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের অন্তমিল, তৃতীয় লাইনের সঙ্গে পঞ্চম লাইনের অন্তমিল, এই যে লেখার যে প্যাটার্ন। এবং চতুর্দশপদী, আবার অমৃতাক্ষর ছন্দের রচয়িতা, মানে বুঝতে পারছো, মানে এত কিছু ভাবনা চিন্তা করে যে অমর সৃষ্টি, সেই অমর সৃষ্টি কিন্তু হচ্ছে এই সনেট বা চতুর্দশপদী কবিতা। বোঝা গেল কি বললাম? এবার আসি আমরা তাহলে আমাদের এই কবিতা কিভাবে লিখেছেন বা এই কবিতার প্যাটার্নটা আমরা তুলে ধরলাম। এবার আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে যে আমাদের এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যগুলো কিন্তু আমাকে জানতেই হবে। তো কি সেই তথ্য, সেটা হচ্ছে একদম মাথায় রাখবে, সনেট যেটা কিন্তু এই কবিতাটা, অর্থাৎ আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা 1866 সালে চতুর্দশপদী কবিতার প্রকাশ হয়। 1866 সালে কিন্তু এই কবিতার প্রকাশ হয়। বেশ, আমাদের এই যে কবিতাটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে প্রশ্ন আসতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে কবিতাটা, এই কবিতাটা কিন্তু চতুর্দশপদী কবিতাবলী নামে একটা বই বের হয়, যে বইয়ে মোট 102টি কবিতা, কটা বললাম, মোট কবিতা হচ্ছে 102টি, আমি এখানে নোটসও করে দিয়েছি, মোট কবিতা ছিল 102টি কবিতা। তার মধ্যে 86 নম্বর কবিতা হলো আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। তাহলে মোট কতটা কবিতা বেরিয়েছিল? 102টি। কোন গ্রন্থে? চতুর্দশপদী কবিতাবলী নামক একটা গ্রন্থে। তার 86 নম্বর কবিতা হচ্ছে আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবিতার নম্বর কত? 86। মোট কবিতা কত? 102। বোঝা গেল কি বললাম? নেক্সট, আচ্ছা, 1865 খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশ হয়েছিল এবং স্বাভাবিকভাবে প্রকাশ হয়েছিল 1866 সালে, মানে 1865 সালে এই কবিতাটা লেখা হয়েছিল, কিন্তু গ্রন্থাগারে প্রকাশ হয়েছিল 1866 সালে, যার জন্য প্রকাশ হয়েছে কবে আমি বললাম 1866 সালে কিন্তু এই কবিতার প্রকাশ হয়েছে। আচ্ছা, স্বাভাবিকভাবে এটা চতুর্দশপদী কবিতা বা সনেট নীতি অনুসরণ করে বসা। এবার কথা হচ্ছে এই কবিতাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় বসে লিখেছিলেন। আমরা যখন একটু আগে আলোচনা করছিলাম, তোমাদের একটুখানি নোটস দেখায়, এই যে দেখো, একটু আগে যখন আমরা আলোচনা করেছিলাম, সে প্রথমে লন্ডনে থাকে, পরিবার চলে যায় লন্ডনে, সেখান থেকে খরচ কমানোর জন্য সে সেখান থেকে ফ্রান্সে যায় এবং ফ্রান্সে বসে কিন্তু সে এই কবিতাগুলো সমস্ত কিছু লেখে, তাই তো? ফ্রান্সের কোথায় না, ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে কিন্তু সে তার এই কবিতাগুলো সব শেষ করে। এবং আমি তোমাদের প্রথমেই বললাম যে তোমার পৈত্রাকীয় রীতি অনুসরণ করে, এবং সেই পৈত্রাক কোন রীতি অনুসরণ করতেন? ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণ করে কিন্তু লিখতেন। এবং এই যে আমাদের যে কবিতা, যেহেতু তিনি পৈত্রাকীয় রীতি অনুসরণ করেছিলেন, সেহেতু এই যে কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই কবিতাও কিন্তু এই সেই ব্ল্যাঙ্ক ভার্স যেটা বললাম আমি ইংরেজি, এর অনুকরণ বা এর যে মডেল, এই মডেলেই কিন্তু বা এই রীতি অনুসারেই কিন্তু তিনি এই কবিতাটা লিখেছিলেন। এই হলো আমাদের এই কবিতার, মানে আমি যেটা বলতে চাইছি একটু অন্যরকম ব্যাখ্যা, অর্থাৎ কবিতার বাহ্যিক আচরণ বা বাহ্যিক যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম, হয়তোবা তাও তোমাদের সম্পূর্ণ জানাতে পারলাম না, তবে যেটুকু জানালাম এটুকু তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন, এটুকু মনে রেখো। এবার আমরা চলে আসব আমাদের কবিতার ব্যাখ্যায়। তাহলে যদি তোমাদের এখন একটা প্রশ্ন করি, এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে লিখো, তো আমরা যেহেতু বুঝিয়ে ফেলেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের টাইটেল কি ছিল আমরা কিন্তু বোঝানোর মধ্যে বলেছি, উত্তরটা কমেন্টে লিখো। বেশ, এবার আমরা চলে আসব মূল কবিতার ব্যাখ্যায়। তো স্বাভাবিকভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে নামটা, এটা কি? এটা হচ্ছে নামকরণধর্মী কবিতা, অর্থাৎ নামকরণ করেছিলেন। নেক্সট, এই কবিতাটা হচ্ছে একটা সনেট, এটা হচ্ছে একটা চতুর্দশপদী কবিতা, এটা হলো অমৃতাক্ষর ছন্দের রচয়িতা। আচ্ছা, মাইকেল নামকরণ কিভাবে এসছে সেটাও আমরা বলেছি, এবং তার রচয়িতার নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। বানানটা খুব সুন্দরভাবে মনে রাখবে, ধয় হস্যু আর দন্তের শয়ে দীর্ঘী, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, বিদ্যাসাগর টাইটেল কোথা থেকে পেয়েছিল সেটাও আমরা বুঝেছি। এবার আমরা চলে আসবো আমাদের মূল কবিতার মূল অংশে। দেখো, প্রথম যে কবিতার অংশটা রয়েছে বা কবিতার লাইনটা রয়েছে, দেখো সেখানে কি রয়েছে? বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। বিদ্যার, আমি প্রত্যেকটা শব্দের মিনিং তোমাদের সামনে তুলে ধরবো। তো এই যে বিদ্যা, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, এই বিদ্যাটা কোন বিদ্যার কথা বলা হচ্ছে? এই বিদ্যা কিন্তু শুধুমাত্র পড়াশোনায় বা পুঁথিগত বিদ্যার কথা বলেনি।
এই বিদ্যা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্ঞান, সেই জ্ঞানের বিদ্যার কথা বলা হচ্ছে। এবং শুধু সেই জ্ঞান ছোট্ট একটু জায়গায় সীমাবদ্ধ নয়, তাকে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ বিদ্যার সাগর, মানে তুমি এক জ্ঞানের ভাণ্ডার। যেমন করে সাগরে প্রচুর জলের ভাণ্ডার রয়েছে, অজস্র মণিমুক্ত রয়েছে, ঠিক তেমন করে তোমার ভেতরে অগাধ জ্ঞানের ভাণ্ডার। শুধুমাত্র শিক্ষাগত জ্ঞান নয়, তোমার ভেতরে রয়েছে সমাজ সংস্কারকের ভূমিকা, তোমার ভেতরে রয়েছে প্রজ্ঞা, তোমার ভেতরে হচ্ছে অক্লান্ত গভীরতা, জ্ঞানের গভীরতা যাকে বলা যায়, সেরকম বিষয় কিন্তু তোমার ভেতরে রয়েছে। এবং তোমরা এটা ভালো করেই জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদম নবজাগরণের আলোকে আলোকিত হয়েছিল এবং তিনি সারা দেশকে এক নবজাগরণের রূপরেখায় ভাসিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র বাংলার ভেতরে কিন্তু সীমাবদ্ধ থাকেননি, সমগ্র ভারতবর্ষে কিন্তু তার এই মানে যাকে বলা যায় ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতো যে তার জ্ঞান, সেই জ্ঞানের বিস্তার ঘটেছে, যার জন্য বিদ্যার সাগর। তাহলে বিদ্যার সাগর মানে এখানে বিদ্যা মানে কোনো পুঁথিগত জ্ঞান নয়, এখানে বিদ্যা শব্দের অর্থ হলো অসীম জ্ঞানের ভাণ্ডার। সে জ্ঞান, সেই নবজাগরণের জ্ঞান হোক, সামাজিক জ্ঞান হোক, পুঁথিগত জ্ঞান হোক, সব মিলিয়ে যার জ্ঞান সাগরের তুল্য, এবং সেই সাগরের ঢেউ আছড়ে পড়েছে শুধুমাত্র বাংলা থেকে সমগ্র ভারতবর্ষ জুড়ে। তাই তার এই জ্ঞানের জন্যই তিনি আজ বিখ্যাত। তাই বলছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। বোঝা গেল? বিখ্যাত মানে কি? প্রসিদ্ধ বা বিশেষভাবে খ্যাতি লাভ করেছে এমন, তাকেই বলা হয় বিখ্যাত। তাহলে বিদ্যার সাগর তুমি। কেন বিদ্যার সাগর সেটাও কিন্তু তোমাদের আমি স্পষ্ট করে বললাম। আর সাগর মানে তো সমুদ্র, তোমরা ভালো করেই জানো। নেক্সট, করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু। করুণার সিন্ধু, তুমি একবারে বোঝার চেষ্টা করো না, শুধু করুণা শব্দের অর্থ বোঝো। করুণা শব্দের অর্থ কি? করুণা শব্দের হচ্ছে দয়া। তাহলে দয়ার, আচ্ছা সিন্ধু মানে কি? সমুদ্র। তাহলে কি আগেরটা কি হলো? বিদ্যার সাগর, কথাটা বুঝবে, তার মানে তোমার ভেতরে অগাধ জ্ঞান। আর করুণার সিন্ধু মানে কি? সিন্ধু মানে হচ্ছে সেটাও কিন্তু এক সাগর বা সমুদ্র। সিন্ধু শব্দের অর্থও কিন্তু সাগর বা সমুদ্র। তাহলে করুণা মানে তোমার ভেতরে যে করুণা রয়েছে, স্বাভাবিকভাবে আমরা তার করুণা তার ক্রিয়াকলাপের মধ্যে দেখেছি। তার যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে যে ভালোবাসা দিয়েছেন, যে সাহায্য করেছেন, তার ভেতরেই কিন্তু তার একটা গভীর করুণার পরিচয় কিন্তু মাইকেল মধুসূদন দত্ত পেয়েছিলেন। যে কারণে কিন্তু তিনি কি বলেছেন? করুণার সিন্ধু তুমি। শুধু তার ব্যক্তিগত জীবন নয়, আমি যদি তার সামাজিক ক্রিয়াকলাপও দেখি, তার ভেতরেও দেখবো তার স্কুল প্রতিষ্ঠা, পড়াশোনার জন্য ভাবনা চিন্তা করা, সাধারণ মানুষকে শিক্ষিত করে তোলা, প্রেস ডিপোজিটরি করে বিভিন্ন মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। তো এই সমস্ত জায়গায় কিন্তু তার ভেতরে করুণার ছাপ নিদর্শিত হয়েছে। যে কারণে বলছে কি করুণার সিন্ধু তুমি। বোঝা গেল কি বললাম? তারপরে কি বলছে? সেই জানে মনে। করুণার সিন্ধু মানে বোঝা গেল। তাহলে এখানে যেমন বিদ্যার সাগর, ঠিক এখানে করুণার সিন্ধু মানে করুণার সাগর, মানে তুমি হলে দয়ার সাগর যাকে বলা হয়। দয়া মানে তোমার ভেতরে প্রচুর পরিমাণে দয়া। সেই জানে মনে মানে কি? সেই জানে মনে দিনও যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে। দেখো এই লাইনটার মানে কিন্তু একটু পরিষ্কার করে বুঝে নিতে হবে। সেই জানে মনে, এই শব্দটা যেটা রয়েছে সেটার আক্ষরিক অর্থ হচ্ছে, দেখো সেই মানে একজন ব্যক্তি, জানে মানে জানে, মনে জানে। এবার পরের লাইনটা না বুঝলে এই শব্দটুকুর মানে বুঝবে না। কি বলছে? দিনও যে, দিন কাকে বলে? দিন মানে হচ্ছে দরিদ্র। দিনের বন্ধু, কথাটা বুঝবে, দিন মানে হচ্ছে দরিদ্র, আর দিনের বন্ধু মানে কি? দরিদ্রের সহায়, তাই তো? তাহলে কি সেই জানে মনে দিনও যে, মানে যে গরিব মানুষ, কথাটা ভালোভাবে বুঝবে, যে দরিদ্র, সেই বুঝতে পারে যে দিনের বন্ধুটাকে, দরিদ্রের বন্ধুটাকে বা দরিদ্রের সহায়টাকে। কেন বললেন এরকম কথাটা? কারণ এই যে অংশে দিন, দিন মানে কি? দিন মানে হচ্ছে এই যে দিন, দেখো দিন মানে হচ্ছে হত দরিদ্র বা অতি গরিব। আর দিনের বন্ধু হচ্ছে কে? এখানে কিন্তু স্বয়ং দিনের বন্ধু বলতে কিন্তু স্বয়ং ঈশ্বরকে বোঝানো হয়েছে। ঠিক আছে? অর্থাৎ দরিদ্রের যে প্রকৃত বন্ধু, সেই কিন্তু হচ্ছে এখানে ঈশ্বর, অর্থাৎ ঈশ্বররূপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কথাটা খুব ভালোভাবে বুঝবে, কারণ কবিতার ব্যাখ্যা যদি তুমি ঠিকঠাকভাবে না বোঝো না, তাহলে কিন্তু কবিতা বুঝতে পারবে না। তাহলে এখানে দিনটা হলো দরিদ্র। সেই জানে মনে দিনও যে, মানে কি? যে গরিব মানুষ সেই জানে, সেই মনে জানে বা সেই জানে, কি জানে? যে দিনের বন্ধুটাকে, মানে গরিবের বন্ধুটাকে। তা গরিবের বন্ধুটাকে ঈশ্বর, কিন্তু এখানে গরিবের বন্ধু ঈশ্বর মানে এখানে কিন্তু ঈশ্বর নয়, এখানে কে? এখানে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বোঝা গেল?
এবার যদি এই শব্দটার আরও গভীর অর্থে তুমি যাও তাহলে কি বুঝতে হবে যে এই যে আমাদের মধুকবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু এই মাইকেল মধুসূদন দত্ত পরমেশ্বরের সঙ্গে তুলনা করলেন। বোঝা গেল? মানে এখানে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঈশ্বরের সঙ্গে তুলনা করলেন, ঠিক আছে। এবং সর্বদা যে দীনবন্ধু, দীনবন্ধু আমরা কাকে বলি? দীনবন্ধু মানে হচ্ছে আমাদের পরমেশ্বর। যেমন পরমেশ্বর কারা? যারা দুঃখী, ভক্ত, গরিব, তাদের দুর্দশা মোচন করতে কে সাহায্য করতে এগিয়ে আসে? একমাত্র ঈশ্বর এগিয়ে আসেন। ঠিক একইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু এই গরিবের বন্ধু হয়ে বা দিনের বন্ধু বা গরিবের বন্ধু হয়ে যেন যারা দুর্বল, দুর্দশাগ্রস্ত, ঠিক আছে, তাদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। কারণ তার সেই বিস্তার আমরা প্রতি মুহূর্তে লক্ষ্য করেছি। এবং এই যে দীনদরিদ্রকে যে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন, এক্ষেত্রে কিন্তু তিনি কোনো রকম দ্বিধাবোধ করেননি। তিনি শুধুমাত্র ভালোবেসে তাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এবং বিভিন্ন হতদরিদ্র মানুষ যারা রয়েছে, যাদের কিছু নেই, তাদের উপরে কিন্তু তিনি অসীম করুণা দেখিয়েছেন। এবং এতটাই করুণা যে সেই গরিব মানুষ বা হতদরিদ্র মানুষের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার ঘটেছে। তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো মাইকেল মধুসূদন দত্ত, যার অবস্থা এতটাই করুণ হয়ে গিয়েছিল যে সেই করুণ অবস্থা থেকে আবার প্রত্যাবর্তন করে মাইকেল মধুসূদন দত্ত নামক একজন বিখ্যাত সাহিত্যিকের সৃষ্টি হয়েছে। এবং তার সেই অবদানের মূল যে হাতিয়ার, তাকেই কিন্তু বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই জন্য বলছে করুণার সিন্ধু তুমি। বুঝতে পারছো কথাটার মানে? তোমার ভেতরে এত দয়া, এত দয়ালু ভাব তোমার, সেই দয়ালুর সাগর তুমি, সেই জানে মনে দিন যে গরিব মানুষ, যে গরিব, যার যে সমস্ত কিছু হারিয়েছে, যে নিঃস্ব, যে দুর্দশাগ্রস্ত, সেই জানে দিনের বন্ধু, সেই জানে যে গরিবের বন্ধুটাকে, সেই তো জানে গরিবের বন্ধু হলো ঈশ্বর, আর তুমিই হলে সেই ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে এই দীনবন্ধু শব্দের কিন্তু দুটো অর্থ। একটা হচ্ছে দিনের বন্ধু হলো ঈশ্বর, আর কবিতার্থে দিনের বন্ধু অর্থাৎ ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের। বোঝা গেল কি বললাম? এই হলো আমার কিন্তু মূল তত্ত্ব। নেক্সট, পরের লাইন দেখো। কবিতার মর্মার্থ বুঝতে গেলে সময় লাগবে। উজ্জ্বল জগতে, উজ্জ্বল জগতে, উজ্জ্বল মানে কি? এটা তো একদমই সহজ শব্দ। দীপ্ত বা স্পষ্ট বা পরিষ্কার। হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে। দেখো খুব ভালো করে বুঝবে কি বললাম। প্রথম বললাম উজ্জ্বল জগতে। উজ্জ্বল মানে কি? উজ্জ্বল মানে আমি আবারও বলছি দীপ্ত বা স্পষ্ট। হেমাদ্রির হেমক্লান্তি, হেমাদ্রি মানে কি? স্বর্ণাভ পর্বত। এই শব্দটার মানে একটু ভালো করে মনে রাখবে। কি বললাম? স্বর্ণাভ পর্বত। আমি এখানে একটু নোটস করে নিই, কারণ এটা শব্দটাকে আমি বারবার বোঝাতে হবে। আচ্ছা, তাহলে আমি আগে শব্দের অর্থগুলো বুঝিয়ে নিই। উজ্জ্বল জগতে হেমাদ্রির, হেমাদ্রির মানে স্বর্ণাভ পর্বত। হেমকান্তি, হেম শব্দের অর্থ কি? হেমকান্তি শব্দের অর্থ হচ্ছে সোনার বরণ। কি বললাম? হেমকান্তি শব্দের অর্থ হচ্ছে সোনার বরণ, ঠিক আছে। অম্লান, অম্লান মানে হচ্ছে অমলিন, মানে যা ম্লান হয় না, যা হারিয়ে যায় না। আর কিরণ, কিরণ মানে হচ্ছে প্রভা বা রশ্মি। তাহলে এই লাইনটার মানে একটু পরিষ্কার করে বলি। দেখো কি বলছে? উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে। দেখো এই জায়গাটা কি? হেমাদ্রির স্বরূপ মানে এখানে আমি তোমাদের পরিষ্কার করে বোঝাইনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার যে ভাবনা চিন্তা, তার যে কৃতজ্ঞতা, তার যে করুণা, তার যে জ্ঞান, সেই জ্ঞানটাকেই কিন্তু এখানে একটা মানে সোনার কিরণের মতো উদ্ভাসিত করা হয়েছে, ঠিক আছে। এখানে হেমাদ্রি, হেমাদ্রি শব্দের অর্থ হচ্ছে স্বর্ণাভ পর্বত, অর্থাৎ পর্বতের ওপরে যদি আলো পড়ে, সোনার পর্বতের ওপরে তার আলোটার যে রশ্মিটা বেরোবে, সেই রশ্মিটা কী হবে? সেটাও কিন্তু সোনালী রঙের হবে, তাই তো। তাই বলছে যে সাধারণ গরিব মানুষের আশ্রয়স্থল এবং যে হেমাদ্রির মতো বাঙালি জাতিকে রক্ষা করার জন্য সবসময় উৎসুক হয়ে রয়েছে, এবং তার মাঝে রয়েছে অমূল্য গুণরাশি, এবং সেই অমূল্য গুণরাশি কার মতো উজ্জ্বল? সেই যে তুলনা, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সেই একটা তুলনা করে না যে এর মতো, এর মতো, ঠিক সেরকমভাবে এখানেও তুলনা করেছে সেই স্বর্ণাভ পর্বতের মতো, যার কিরণ কখনো শেষ হয় না, যার সেই হেমকান্তি, যেটা আমি বললাম যে তোমার সোনার বরণ যার চেহারা, তার অম্লান কিরণ, মানে সেই কিরণ, মানে তার যে তেজ,
সেই তেজ কখনো বিলুপ্ত হয় না। বোঝা গেল কি বললাম? তাহলে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, এবং এই কারণেই তিনি উজ্জ্বল হয়ে আছেন জগতে, মানে তার কিরণের কোনো শেষ নেই। সেই হেমাদ্রি মানে স্বর্ণাভ পর্বতের ওপরে যেমন করে হেমকান্তি পড়ে, কান্তি মানে কি সোনার বরণ, সেই সোনার বরণ কিন্তু অম্লান, মানে তার কোনো বিনাশ নেই, তার কোনো শেষ নেই, সে এক অপুরান্ত ভাণ্ডার। এবং এই কারণেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ উজ্জ্বল চকচকে। বোঝা গেল কি বললাম? তাহলে এই লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি কি লাইন? তুলনা করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীর্তালিকে, অর্থাৎ তার যে সামগ্রিক কার্যকর্ম সেই কার্যপ্রণালীর বর্ণনার্থে কিন্তু এই উপমা বা এই অলঙ্কার কিন্তু দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। উজ্জ্বল জগতে কার মতো? স্বর্ণাভ পর্বতের মতো হেমকান্তি অম্লান কিরণে, অর্থাৎ সেই স্বর্ণাভ পর্বত, যেটা স্বর্ণাভ পর্বত থেকে আসছে, ঠিক আছে, সেই সোনার বরণ রূপ যার কখনো ম্লান হয় না, কিরণেও কখনো তার ঘাটতি পড়ে না, সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। বোঝা গেল কি বললাম? এই লাইনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী লাইনে আমরা আসি। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। দেখো তো কত শোনে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, কি সেবা তার সে সুখ সদনে। প্রথম লাইনটা যখন পড়া হয় তখন মনে হয় কি কত কঠিন একটা লাইন, তাই না? কিন্তু যখন ব্যাখ্যাটা আমরা সম্পূর্ণ করি তখন দেখবে যে কতটা সহজ এবং কতটা গভীরে লেখাগুলো লেখা। তো কি বলছে দেখো, তাহলে কি এখানে আমরা যেটা পেলাম যে সাধারণ মানুষকে, দীনদরিদ্র মানুষকে অনেক অন্ন, বস্ত্র, জ্ঞান, তারপরে শিক্ষা, এসব দিয়ে তিনি যেমন খ্যাতি লাভ করেছেন, তার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা স্বর্ণাভ পর্বতের মতো দিব্যমান বা অম্লান যাকে বলা হয়েছে, ঠিক সেই রকম সুউচ্চ ব্যক্তির হৃদয়ে কিন্তু স্নেহধন্য যে তোমার কি বলবো মাইকেল মধুসূদন দত্ত কিন্তু আঁচড় কেটেছিলেন। এবং সেই আঁচড়ে তিনি কি বলেছেন দেখো পরের লাইনে কি বলছে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। ভাগ্য বল মানে কি? ভাগ্যের জোরে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। মহাপর্বত মানে কি? উচ্চ পাহাড় বা হিমালয় পর্বত। আর ভাগ্য বলে মানে কি? ভাগ্য জোরে পেয়ে সে মহাপর্বতে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সুবর্ণ মানে কি? সোনার। চরণ মানে পা। মানে এইখানে কি বলেছে যে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাইকেল মধুসূদন দত্ত যে তাকে পেয়েছিল, সে বন্ধুরূপে পেয়েছিল, এই পাওয়াটা সবার পক্ষে সম্ভব নয়। এই পাওয়া পেতে গেলে তাকে ভাগ্য করে জন্ম নিতে হয়, তাকে ভাগ্য করে আসতে হয়। এই চরণ প্রাপ্তির জন্য এক অসীম ভাগ্যের প্রয়োজন হয়। তাই বলছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। তো এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কার সঙ্গে তুলনা করা হলো? মহাপর্বতের সঙ্গে তুলনা করা হলো। তার জ্ঞান যেটা বললাম সেই বিষয়টাকে কিন্তু মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে। বলছে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, মানে যে এই সুবর্ণ চরণে, এই মহাপর্বতের চরণে আশ্রয় লয়, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। সেই একমাত্র বুঝতে পারবে যে এই গিরিশ শব্দের অর্থ কি? গিরিশ শব্দের অর্থও কিন্তু তোমার হিমালয় বা পর্বতশ্রেষ্ঠ। সেই জানে যে এই পর্বতের মধ্যে বা এই মানুষটির মধ্যে বা এই ঈশ্বররূপ ব্যক্তির মধ্যে কত প্রকার গুণ রয়েছে। তার ভালোবাসা, তার অকৃত্রিম স্নেহ, তার যেটাকে বলা হয় সাহিত্যের প্রতি অনুরাগ, তারপরে নিজেরকে নষ্ট করে দিয়ে বা বিনষ্ট করে দিয়ে বন্ধুকে রক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে এই মানুষটার রূপ দেখতে গেলে তাকে এক পাহাড়ের সঙ্গে তুলনা করতে হয়। যেমন ধৈর্যশীল, অহংকার নেই, ত্যাগী, সমস্ত গুণ কিন্তু তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে দেখেছেন। এই জন্যই এই কথাটা বলেছেন যেজন আশ্রয় লয়। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে এই মহাপর্বতকে পেয়েছে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, যে এই সোনার চরণে আশ্রয় পেয়েছে, সেই জানে, একমাত্র সেই বুঝতে পারে কত গুণ ধরে কত মতে, কত গুণ তার ভেতরে আছে, কত মতে মানে কত রকমভাবে গিরিশ মানে এই পর্বতশ্রেষ্ঠর মধ্যে, কি সেবা তার সে সুখ সদনে। কি বলছে এখানে? বলছে কি সেবা তার। সেবা মানে কি? সেবা মানে হচ্ছে, এখানে দেখো, এখানে একটুখানি বুঝতে নাও, গিরিশ মানে কি? দয়ার সাগর, তাই তো? সুখ সদন এটা কি? সুখ সদনে হচ্ছে, শব্দের অর্থ যদি আমি বলতে যাই তাহলে বলবো সুখী গৃহ বা সুখ প্রদানকারী আশ্রয়। তাহলে এখানে কি বলেছে দেখো,
কি সেবা তার সে সুখ সদনে। অর্থাৎ এখানে যেটা পরিষ্কার বলতে চাই যে তার আশ্রয়ে যদি কেউ যায় সে কখনো নিরাশ হয় না। অর্থাৎ আশ্রয় প্রাপ্তি হয়ে যদি তার কাছে যায় তিনি কখনো তাকে নিরাশ করেন না। সাহায্য প্রাপ্তি যারা তার কাছে তাকে তিনি নিরাশ করেন না। যেমন করে এই যে সুবিশাল পর্বত, এই যে আমরা গ্রীষ্মের কথা বললাম, যেমন করে একজন পর্বত বা একটা পর্বত কি করে, তার সবুজ প্রকৃতিকে রক্ষা করে, তার প্রাণী জগৎকে নিরাপদ আশ্রয় দেয়, এবং কি একটা পর্বতের ভেতরে কি রয়েছে, একটা শান্তি, একটা বিশুদ্ধতা, একটা আলাদা জীবনচর্চা, সেই জীবনচর্চাই কিন্তু ব্রতী হয়েছে এই লাইনের মাধ্যমে। কি সেবা তার সে সুখ সদনে। তাহলে সুখ সদনে বলতে আমি কি বললাম তোমাদের, সুখ সদনে বলতে আমি যেটা পরিষ্কারভাবে বললাম সেটা হচ্ছে যে সুখ প্রদানকারী আশ্রয়, মানে তার আশ্রয়ে যদি যাওয়া যায়, তার সেই সেবায় যদি যাওয়া যায়, তাহলে সে কখনো তাকে ফেরায়নি। ঠিক আছে, তাহলে যেজন আশ্রয় লয় সবুজ চরণে। এখানে দেখো আরো একটা কথা আমি তোমাদের বলে রাখি, এই যে লয় না, এই লয় শব্দের অর্থ কিন্তু গ্রহণ করা। মানে আমি তোমাকে এর আগেও বলেছি, মানে যে আশ্রয় গ্রহণ করে তার সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, কি সেবা তার সে সুখ সদনে। মানে সেই আশ্রয় গ্রহণ করলে, সেই যে সেবা তার করলে, সে যে কি মানে ভালোবাসা দেয়, তার যে সেই করুণা, সেই করুণার কিন্তু একটা অপার মহিমা। পরবর্তী লাইনে আমরা চলে যাই। এই পর্যন্ত হলো আমাদের প্রথম অষ্টকের ব্যাখ্যা। অর্থাৎ এখানে আমরা কি পেলাম, এখানে পেলাম যে শুধুমাত্র তার মহত্ব বিচার, তার যে ক্রিয়াকর্ম, সেই ক্রিয়াকর্মের ফলাফল কিন্তু আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পেলাম। পরবর্তী লাইনে চলে আসি। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি। দেখো দানে বাড়ি কথাটা ভালোভাবে বুঝবে। কি বললাম, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি যোগায়, পরের লাইনটা যায়, যোগায় অমৃত ফল পরম আদরে। তাই তো, দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি পরিমলে ফুলকুল দশ দিশ ভরে দিবস শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। আমি একটু কবিতার লাইনগুলো আরো একবার একটু পড়ে নিলাম। তো যাই হোক, পরের লাইনে কি বলছে দেখো, কি বলছে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, মানে কি নদীরূপা দাসীর বিশুদ্ধ জল। এখানে আমি যদি তোমার আগে শব্দের অর্থগুলো বলে নিই তাহলে কি দাঁড়ায় দেখো। প্রথম আগে অর্থ বলি, দানে, দানে শব্দের অর্থ কি, দানে মানে হচ্ছে একদম সহজ কথায় হচ্ছে দান করা, তাই তো, তাহলে দানে মানে দান করা। আচ্ছা, বাড়ি, বাড়ি শব্দের অর্থ কি জল, তাহলে দানে মানে দান করেন যিনি বা বিতরণ করেন যিনি, কি বিতরণ করেন, বাড়ি, বাড়ি মানে জল। নদী রূপে, নদী রূপে মানে তো বুঝতেই পারছো নদী রূপ মানে নদীর মতো করে। আচ্ছা, বিমলা মানে কি নির্মল বা পরিষ্কার, মানে কি বলছে, দানে বাড়ি মানে যিনি দান করছেন, বাড়ি মানে কি জল, কার মতো, নদীর মতো। কেমন নদী, বিমলা কিঙ্করি, বিমলা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর কিঙ্করি মানে দাসী। কথাটা মানে বোঝো এবার। তাহলে কি, যে দাসী, কথাটা বুঝবে, বা পরিচারিকা বা সেবিকা, যে দাসী বা পরিচারিকা বা সেবিকা জল বিতরণ করছে নদীর মতো করে, তাই তো, এবং সে কেমন জল, নির্মল পরিচ্ছন্ন জল বিতরণ করছে, তাই তো। তাই তো, কি বলছে, কি সেবা তার সে সুখ সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি। বুঝতে পারছো কথাটার মানে, তার মানে হচ্ছে যে সেই সুখী সদনে যে কিন্তু সেখানে কি করছে, যে প্রচুর জল বিতরণ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন জল, এবং কেমন জল, পরম যত্নে। তারপরে কি বলছে, যোগায় অমৃত ফল পরম আদরে, পরম আদরে মানে কি, পরম যত্নে যোগায়, যোগায় মানে কি, যোগায় মানে হচ্ছে যোগান দেওয়া বা সরবরাহ করা। অমৃত ফল, এখানে অমৃত ফল মানে হচ্ছে, অমৃত শব্দের হচ্ছে সুধা, আর অমৃত ফল মানে কিন্তু এখানে আসবে তোমার যেটা, সেটা হচ্ছে জীবনের রসদ। অর্থাৎ তাহলে এই লাইনটার মানেটা আমরা বুঝি, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, বোঝা গেল। তাহলে প্রত্যেকটা শব্দের কিন্তু দানে মানে দান করা, বাড়ি, বাড়ি মানে হচ্ছে, আমি আবারও বলছি কথাগুলো, বাড়ি মানে হচ্ছে জল, আর তোমার নদীরূপ মানে নদীর মতো করে, বিমলা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জল, আর কিঙ্করি মানে হচ্ছে পরিচারিকা, মানে যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জল নদীর মতো করে দান করছে। যোগায় অমৃত ফল, যে যোগান দেয়, কি যোগান দেয়, অমৃত ফল, অমৃত ফল মানে সুধা মাখা ফল, মানে যাতে খুব মজা পাওয়া যায়, যাতে খুব আনন্দ পাওয়া যায়, যার ভেতরে একটা ভালোবাসা পাওয়া যায়, সেই অমৃত ফল মানে জীবনের রসদ। পরম আদরে, পরম আদরে মানে কি, পরম যত্নে মানে অতি ভালোবেসে। দীর্ঘশির, দীর্ঘশির মানে কি, সুউচ্চ, সুউচ্চ বা দীর্ঘই। তরুদল, তরুদল মানে কি বৃক্ষরাজি। দাসরূপ, দাসরূপ মানে কি দল বা ভৃত্যের ন্যায়, ঠিক আছে। দাসরূপ ধরি, ধরি মানে কি দাস রূপে ধরে, মানে যে তোমার কাছে রাজার মতো করে
অর্ডার দেয় না, দাস রূপে মানে একদম সাধারণ মানুষ হয়ে সে তোমার সঙ্গে থাকছে, কিন্তু তার কি রয়েছে, দীর্ঘ শির, মানে তার সুউচ্চ শিরা রয়েছে এবং সমগ্র তরুদল মানে কি বলো বৃক্ষরাজি তারা কি করছে, দাস রূপে ধরি মানে ভৃত্যের ন্যায় তারা কিন্তু সেখানে থাকছে। পরিমল ফুলকুল 10 দিশ ভরে, দিবস শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। এটা বোঝার আগে আমি এই পার্টটার তাহলে একটা সম্পূর্ণ অর্থ আমি তোমাদের বলে রাখি, দেখো, কারণ এই জায়গাটা ক্লিয়ার করার একদম পরিষ্কার দরকার আছে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে এই জায়গাটা যদি আমি বলি, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘশীষ তরুদল দাস রূপে ধরি। আমরা তো আলাদা আলাদা অক্ষরগুলো জানলাম, আলাদা আলাদা বিষয়গুলো বললাম। দেখো এইখানে কি বলেছে, তার আগে হিমালয়ের সম্পর্কে আলোচনা করেছে। তাহলে এই হিমালয়ের নিচে প্রচুর কি আশ্রয় পায়, অগণিত প্রাণ বিকশিত হয়, তারপর তারা পরিপূর্ণ হয়ে ওঠে এবং সৃষ্টির আনন্দে তারা উন্মত্ত হয়। ঠিক আছে, তো ঠিক এই মুহূর্তে এই যে পাহাড় বা গিরিশ যেটা পর্বত, সেখানে কি থাকে, পাথর, সেই পাথরও কিন্তু মাটি রূপে ভূমিকা পালন করে এবং এই পাথরের নিচেই যে বীজ চাপা পড়ে, সেই বীজগুলোও কিন্তু অঙ্কুরিত হয় এবং সেই অঙ্কুরে কিন্তু তৈরি হয় নতুন সবুজ প্রাণ। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, কারণ এইগুলো না বুঝলে তুমি কিন্তু পুরো কবিতার মহত্ব বুঝতে পারবে না। তাই বলছে এই যে মহাপর্বত, সেই মহাপর্বতের দাস রূপে, মানে এই যে পর্বতে যে গাছপালা যেগুলো থাকে, সেইগুলো কিন্তু দাস রূপে নিজেদের শাখায় শাখায় আশ্রয় দেয় এই যে পাখির যে দলগুলো রয়েছে, সেই পাখির দলকে, এবং একটা মিষ্টি ফলে পরিপূর্ণ করে তোলে নিজেদের। তাই বলছে দীর্ঘ শির তরুদল দাস রূপে ধরি, মানে কে দাস রূপে ধরে, এই যে গিরিশ, এই গিরিশটাই কিন্তু, বা এই যে পর্বত, এই পর্বতের ওপরেই আশ্রয় নেয় অনেক ছোট 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 গাছপালা। ঠিক তেমন করে এই গিরিশটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার ওপরে আশ্রয় নিয়েছে অগণিত প্রাণ, অগণিত মানুষ। কি বললাম, বোঝা গেল? তাহলে এই যে জায়গাটা, এই যে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘশির তরুদল দাস রূপে ধরি, এই সমগ্র ব্যাখ্যাটা কিন্তু কার ব্যাখ্যা, এই সমগ্র ব্যাখ্যাটা কিন্তু পর্বতের ব্যাখ্যা। তাহলে একটা পর্বত যেমন করে জল দেয়, নদীরূপে পরিষ্কার পরিচ্ছন্ন জল দেয়, তারপরে সেই পর্বতে সুন্দর ফল ফোটে, দীর্ঘশির মানে সুউচ্চ অবস্থায় থাকে, তার সৌন্দর্য প্রচুর, তাকে ঘিরে থাকে তরুদল দাসরূপে ধরি, মানে কি এর কাছে এরা সবাই দাসরূপে পড়ে থাকে না? ঠিক তেমন করে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে সাধারণ মানুষও, বা যারা গরিব দিন দরিদ্র বা সমস্যার ভেতরে রয়েছেন, তারাও যেন এই পর্বতের মতো তাকে এই রকমভাবে আঁকড়ে ধরে থাকে। পরবর্তী লাইন কি বলছে, পরিমন ফুলকুল 10 দিন ভরে, দিবস শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দেখো এখানেও প্রত্যেকটা লাইনের আমাদের অর্থ বুঝতে হবে। পরিমলে, প্রত্যেকটা আগে মিনিংটা বুঝে নিই। পরিমলে শব্দের অর্থ কি, সুগন্ধে। ফুলকুল, ফুলকুল মানে কি, ফুল মানে তো ফুল, আর কুল মানে বংশ, তার মানে কি ফুলকুল মানে কি, সরি, এখানে কুল মানে হচ্ছে তোমার ফল। ঠিক আছে, এখানে কুল মানে কিন্তু বংশ নয়, এখানে কুল মানে হচ্ছে ফল, কয় রস রয়েছে। তাহলে পরিমলে ফুলকুল, ফুলকুল মানে কি, ফুল ও ফল, বোঝা গেল। আর পরিমল মানে কি বললাম, তোমার সুগন্ধে। তাহলে সুগন্ধে ফুল ও ফল 10 দিশও ভরে, 10 দিশ, এখানে 10 দিশ মানে কিন্তু 10 দিক, ভরে মানে চারিদিক দিয়ে। দিবস শীতল, দিবস মানে কি দিনের বেলায়, শীতল শাসী ছায়া মানে ঠান্ডা, আর শাসী ছায়া মানে ঠান্ডা বাতাস। ঠিক আছে, শীতল শাসী ছায়া মানে শীতল ঠান্ডা শ্বাস, আমরা যেমন শ্বাস প্রশ্বাস নিই না, সেরকম শীতল শাসী মানে ঠান্ডা হাওয়া, ছায়া বনেশ্বরী, বনেশ্বরী মানে বনের মধ্যে শ্রেষ্ঠ গাছ, নিশায় সুশান্ত নিদ্রা, নিশায় মানে রাত্রিতে, সুশান্ত মানে গভীর অর্থে শান্ত অবস্থা, নিদ্রা মানে ঘুম, ক্লান্তি দূর করে, মানে ক্লান্তি মানে কি আমাদের যে শরীরের যে কষ্ট, সেই কষ্টটা দূর করে। তাহলে এবার দেখো সেই পর্বত নিয়েই কিন্তু বলছে, কি বলছে এরপরেরটা। আর বনেশ্বরী মানে তো বললাম যে বনেশ্বরী মানে হচ্ছে উচ্চতায়, উদারতায়, তার মানে কি, এবার লাইনটার পরিপূর্ণ ব্যাখ্যা করি। তাহলে প্রত্যেকটা শব্দের আমরা অর্থ বুঝে নিলাম। তাহলে পরিমলে, পরিমলে মানে প্রথমেই আমরা কি বললাম, সুগন্ধে। ফুলকুল মানে ফুল ও ফল, তার মানে কি আমরা এখানে যে ব্যাখ্যাটা করলাম, দেখো সেই গিরিশ মানে সেই পর্বত, তাহলে এখানে পর্বতটা কে, এখানে পর্বতটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই পর্বতের কথাই বলা হচ্ছে, যিনি নদী রূপে বিমলা কিঙ্করী, অমৃত ফল জুগিয়েছে পরম আদরে, দীর্ঘ তরুশ্বাস দাস রূপে ধরে রেখেছে। পরিমলে ফুলকুল মানে কি, তার যে পরিমল মানে সুগন্ধে
ফুলকুল, ফুলকুল মানে কি? চারিদিকে ফল ফুল ভরা, এবং 10 দিক ভরে মানে চারিদিকে সেই জিনিসগুলো ভরে আছে। দিবসে, দিনের বেলায় শীতল শাসি ছায়া, শীতল শাসি ছায়া মানে কি? মানে ঠান্ডা বাতাস বইছে। বনেশ্বরী, বনেশ্বরী মানে কি? জঙ্গলের ভেতরে যে বড় গাছগুলো আছে, যারা স্নিগ্ধ শীতল হাওয়া দান করে, সুগন্ধি ফল ফুল দান করে মানুষকে, ঠিক আছে। এক্ষেত্রে মনে রাখবে, এই যে বিদ্যাসাগর, সেও কিন্তু এই বনস্পতির ন্যায় মহীরুহ, যার তলায় বা যার নিচে বসবাস করে প্রীত এবং সাধারণ মানুষ। এবং এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সেবা, তার সেবায় ব্রতী হয় এই যে দাসগুলো রয়েছে, সেই দাসেরা। এবং নিশায় সুশান্ত নিদ্রা, নিশায় মানে কি? রাত্রিকালীন বা রাত্রের সময়, সুশান্ত মানে গভীরভাবে নিদ্রা যাপন করে এবং পরিশ্রান্তি পাওয়া যায়। মানে আমরা যেমন একটা বৃহৎ গাছের নিচে বসে কি পাই? শান্তি পাই, অজস্র শান্তি পাই, যে শান্তিকে কেনা যায় না, যে শান্তিকে শুধুমাত্র অনুভব করা যায়। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও হলো সেই রকম একটা বনস্পতি, যার নিচে বসে আমরা শান্তি পাই, যার নিচে বসে আমরা সুগন্ধ পাই, যার নিচে বসে আমরা আনন্দ পাই, যার উচ্চতায়, যার উদারতায়, যার গুণময়তায় অরণ্যশ্রেষ্ঠ বনশ্বরী অর্থাৎ বনস্পতির যে দল, তারা দিনের বেলা শীতল ছায়া দেয়, রাত্রিতে জীবকুলের আশ্রয়স্থল হয়ে থাকে, এবং তার শাখা প্রশাখাতেই সুগন্ধি ফুল সুমিষ্ট ফলের সমারোহ ঘটে। তেমনি বিদ্যাসাগরও এক বহু গুণের অধিকারী, এবং তার কাছে এই বনস্পতির ন্যায় ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, আমাদের যে শরীরের যে কষ্ট, সেই কষ্ট সবই যেন দূরীভূত হয়ে যায়। এই হচ্ছে এই নিচের এইটুকুর অর্থ। তো এই হলো আমাদের এই সামগ্রিক কবিতার সামগ্রিক ব্যাখ্যা। বোঝা গেল তোমাদের কি বললাম? আশা করি এই কবিতার থিমটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ সমস্ত কবিতায় আমরা কি পেলাম? আমরা সমস্ত কবিতায় সেটুকুই পেলাম যেটা হচ্ছে পূর্ণাঙ্গ বর্ণনা। কার বর্ণনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ডিটেলস আলোচনা, কিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধারণকে আগলে রেখেছে, দীনদরিদ্র যারা রয়েছে, গরিব মানুষকে কিভাবে করুণা দিয়ে ভালোবেসে আঁকড়ে রেখেছে, তারই কিন্তু ব্যাখ্যা আমাদের এই কবিতায়। বোঝা গেল কি বললাম? এবার আমরা যে আলোচনাগুলো বললাম, যে অর্থগুলো আলোচনা করলাম, এগুলো বুঝে রাখবে। একটু ডিটেলস ভিডিও হয়ে গেছে, অনেকে হয়তো চ্যানেলে নেই, 100 জন লাইভে বা 100 জন ক্লাসে আসলে তার ভেতরে হয়তো আর শেষ পর্যন্ত টিকে আছো তোমরা 2-3 জন, কিন্তু চেষ্টা করছি যে এই বিষয়গুলো তোমাদের সামনে ডিটেলস তুলে ধরা। আমি 10 মিনিটেও কবিতাটার অর্থ বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু দিনই কারণ যে আমি চাই তোমাদের ভেতরে প্রকৃত জ্ঞানটা জাগ্রত হোক, ঠিক এই কারণেই। তো এই বলে আজকের আলোচনা শেষ করছি। পরের ভিডিওতে আমরা আবার কোনো একটা কবিতা বা গল্প নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।